ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের কাছে গোলাগুলি, হামলাকারী আটক, বিশ্ব নেতাদের নিন্দা। যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় পূর্ব পরিকল্পিত বলছে পুলিশ। অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠালো আদালত। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ফের ইসলামাবাদে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও তার দল। স্বাগত স্টার অলডে, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ওয়াশিংটনের হিলটন হোটেলের প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তার অনুষ্ঠানের পাশে গুলির ঘটনা ঘটে। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সংগঠনে আয়োজিত অনুষ্ঠান ছিল এটি। সেখানে এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা দেখে ফেলি সেটি। ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে পূর্ব নির্ধারিত নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎই শোনা যায় একের পর এক গুলির শব্দ। সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে ঘিরে ফেলেন তাদের নিরাপত্তা কর্মীরা। জরুরি ভিত্তিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নৈশভোজে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, এফবিআই পরিচালক ক্যাশ পাটেল সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তাদেরকেও একে একে সরিয়ে নেওয়া হয়। এ সময় হোটেলের হল রুম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অতিথিদের কেউ কেউ টেবিলের নিচে আশ্রয় নেন, অনেকে আবার দ্রুত হল রুম ছেড়ে বেরিয়ে পড়েন। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। আমি তখন নিচতলার লবিতে ছিলাম। পরপর 3টা গুলির শব্দ শুনলাম। এরপর দৌড়ে দরজার দিকে চলে যাই। পেছনে কি হচ্ছে তা দেখার জন্য এক মুহূর্ত থামিনি। আমি তখন ওয়াশরুমে ছিলাম। হঠাৎ 6 বা 7টি বিকট শব্দ শুনতে পাই। আমার মাথায় তখনই আসে যে এগুলি গুলির শব্দ হতে পারে। আমরা আতঙ্কিত হয়ে যাই। ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বরাতে বিবিসি বলছে, সেখানে 7 থেকে 8টি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে হামলাকারীকে আটকও করা হয়েছে। আটকের সময় ওই সশস্ত্র ব্যক্তি সিক্রেট সার্ভিসের একজন এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায়। তবে বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকায় তার কোনো ক্ষতি হয়নি। সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের জন্য প্রতি বছরই একটি ডিনারের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট হবার পর এটি ছিল সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের প্রথম নৈশভোজ। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি বাতিল করা হয়। সবশেষ ট্রাম্প জানান, এই ঘটনার সাথে ইরানের কোনো যোগসূত্র নেই। কাজী শাহরিন, স্টার নিউজ। এদিকে গুলির ঘটনায় ট্রাম্প সহ কারো কোনো ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। এদিকে রাজনৈতিক সহিংসতা উল্লেখ করে এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান তারা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সপোস্টে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট সহ সবাই অক্ষত আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। আরেক প্রতিবেশী দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম বলেছেন, সহিংসতা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়ায় আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি এমন ঘটনায় হতবাক। আর নৈশভোজে গুলির ঘটনা ট্রাম্পকে হত্যা চেষ্টা বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাশিয়ায় সংবাদ মাধ্যমে খবরেও ট্রাম্পকে হত্যা চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। নিন্দা জানিয়েছেন চীন সহ এশিয়া ও আফ্রিকার নেতারা। এর আগেও একাধিকবার বন্দুক হামলার টার্গেটে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে নির্বাচনী জনসভায় স্নাইপার রাইফেলের গুলি থেকে খুব অল্পের জন্য তিনি বেঁচে যান। সেবারের গুলিটি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। এছাড়া 2016 সালেও লাস ভেগাসে তার উপর হামলার চেষ্টা হয়।
2017 সালে নর্থ ডাকোটায় ট্রাম্পের গাড়িবহরের ধাক্কা দেওয়ার চেষ্টা করেন আরেক ব্যক্তি। 2024 সালের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হঠাৎই সামনে থেকে একটি গুলি এসে লাগে তার ডান কানে। সঙ্গে সঙ্গে স্টেজে পড়ে যান তিনি। পেনসিলভেনিয়ার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মাঝে। টমাস ক্রুকস নামের এক হামলাকারী ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু এখানেই নয়, চাঞ্চল্যকর আরেক ঘটনা ঘটে একই বছরের 15 সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের আশপাশে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা এক বন্দুকধারীকে শনাক্ত করে সিক্রেট সার্ভিস। বলা হয় তার কাছে ছিল AK-47 রাইফেল। গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন রায়ান রাউতকে। ট্রাম্পকে লক্ষ্য করে হামলা বা পরিকল্পনা নতুন নয়। 2016 সালের নির্বাচনী প্রচারণার সময় লস ভেগাসে ঘটে এক রহস্যময় ঘটনা। সে সময় ব্রিটিশ এক পর্যটক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বলা হয় ওই অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর ট্রাম্পকে গুলির পরিকল্পনা ছিল তার। পরে অবশ্য তাকে আটক করা হয়। এরপর 2017 সালের সেপ্টেম্বরে নর্থ ড্যাকোটায় এক ব্যক্তি চোরাই ফর্কলিফট নিয়ে ট্রাম্পের গাড়িবহরে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যা ছিল আরও এক সম্ভাব্য বড় হামলার পরিকল্পনা। এখানেই শেষ নয়। 2018 ও 2020 সালে ট্রাম্পকে বিষ মিশ্রিত চিঠি পাঠানো হয়। ওইসব ঘটনার পরে কয়েকজনকে গ্রেপ্তার করে FBI। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিক শুনানি শেষে অভিযুক্ত মার্কিন নাগরিক হিশামকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনে এটি সবচেয়ে গুরুতর অপরাধ। শনিবার ফ্লোরিডার টাম্পা শহরের আদালতে প্রাথমিক শুনানিতে হাজির করা হয় হিশাম আবু গারিবেহ নামের অভিযুক্তকে। এ সময় তাকে জামিন না দিয়ে আটক রাখার আদেশ দেন বিচারক। আগামী 28 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অভিযুক্ত হিশাম ছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের PhD শিক্ষার্থী জামিলের রুমমেট। গত 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নামে 2 শিক্ষার্থী। শুক্রবার অভিযুক্ত হিশামের তথ্যে উদ্ধার করা হয় জামিল লিমনের খণ্ডিত মরদেহ। তবে বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। দর্শক, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ রাজু। আপনারা ইতিমধ্যে জেনেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার 2 জন শিক্ষার্থী কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার মধ্যে ইতিমধ্যে কিন্তু লেমনের খণ্ডিত মরদেহ কিছু অংশ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং অপর যে শিক্ষার্থী বৃষ্টি, তার কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি যেখানে থাকতেন সেই অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু অনেক রক্ত এবং নমুনা সংগ্রহ করা হয়েছে, যেটি DNA টেস্টের জন্য পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় অভিযুক্ত হিশামকে কিন্তু ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং মার্কিন আইন অনুযায়ী আসলে যদি এটি বিচার করা হয়, যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে মার্কিন আইন অনুযায়ী কিন্তু বিভিন্ন স্টেটে বা বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু ভিন্ন ভিন্ন আইন রয়েছে। তো যেহেতু ঘটনাটি ফ্লোরিডায় ঘটেছে, তো ফ্লোরিডায় কিন্তু এখনই মৃত্যুদণ্ড চলমান রয়েছে। যদিও এটা আসলে বিচারের দীর্ঘসূচিটায় এই মুহূর্তে বলা কঠিন। তো সেক্ষেত্রে যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এমনকি যেহেতু জোড়া খুনের ঘটনা, সেক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ যদি পেশ করা যায়, সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই পরিবারকে দাবি জানিয়েছেন দূতাবাসের মাধ্যমে। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন এবং তারা মার্কিন প্রশাসনের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে করে যে 2 জন নিহত হয়েছে তাদের লাশ পাওয়া যায়। এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এটা তল্লাশি করা হচ্ছে এবং যে ব্রিজের নিচ থেকে লিমনের খণ্ডিত মরদেহ কিছু অংশ উদ্ধার করা হয়, সেখানে কিন্তু এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। তো আসলে এখন পর্যন্ত বৃষ্টির লাশের ব্যাপারে সুনির্দিষ্ট করে কোনো তথ্য আমরা পাইনি যে তাকে আসলে উদ্ধার করা গিয়েছে কিনা। তো যেহেতু পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়নি, যদিও বৃষ্টির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ তাদেরকে বিষয় নিশ্চিত করেছে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
এবার জানবো মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। ইরান যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফের নতুন মোড়। মার্কিন প্রতিনিধিদের অপেক্ষা না করেই শনিবার ইসলামাবাদ ছেড়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও তার প্রতিনিধি দল। পরে ট্রাম্পও ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের তার প্রতিনিধি পাঠায়ননি। এই পদ্ধতিতে রোববার রাতে ফের ইসলামাবাদে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হচ্ছে সমঝোতার আশা ছাড়ে না পাকিস্তান। নানা নাটকীয়তার পর শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি। বৈঠকে অংশ নিতে শুক্রবার ইসলামাবাদে যান ইরানের প্রতিনিধিরা। পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর সাথে হয়েছে তাদের কয়েক দফায় বৈঠকও। শুরুতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, সদিচ্ছা থাকলে ফোনেই সেরে নেওয়া যায় আলোচনা। আবারও সামনে আনেন ইরানিদের অভ্যন্তরীণ বিভাজনের ইস্যু। ইরানিদের সাথে বৈঠক করতে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছি আমি। যাতায়াতে খুব বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর কাজও অনেক। তাছাড়া ইরানিদের নেতৃত্বে তীব্র দ্বন্দ্ব ও বিভ্রান্তি রয়েছে। কে দায়িত্বে আছে তারা নিজেরাও জানে না। সবকিছু আমাদেরই নিয়ন্ত্রণে। তারা যদি কথা বলতে চায় ফোন করতে পারে। তবে এর আগেই পাকিস্তানি নেতাদের কাছে ইরানের অবস্থান স্পষ্ট করে ইসলামাবাদ ত্যাগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পরে এক এক্স পোস্টে ট্রাম্পের কূটনীতি কৌশল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাকিস্তান সফর ফলপ্রসূ ছিল। আঞ্চলিক শান্তির জন্য পাকিস্তানের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। যুদ্ধ বন্ধ করতে ইরানের তরফে একটি আলোচনার কাঠামো নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র কূটনীতিকে কতটুকু গুরুত্ব দেয় তা দেখার বিষয়। এদিকে শান্তি আলোচনা ভেস্তে গেলেও এই মুহূর্তে যুদ্ধের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও। ইফাতিরা, স্টার নিউজ। বারবার চেষ্টার পরও কেন ভেস্তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা? দুই পক্ষই বলছে কূটনৈতিক প্রচেষ্টাই তাদের অগ্রাধিকার, কিন্তু তারপরও কোনো চুক্তির সুখবর তারা বিশ্ববাসীকে শোনাতে পারছে না। আল জাজিরার বিশ্লেষণ বলছে মূলত 5টি মৌলিক ইস্যুকে কেন্দ্র করেই আটকে আছে দুই পক্ষের সমঝোতা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। পুরো বিশ্ব তাকিয়ে আছে এই কূটনৈতিক প্রচেষ্টার ইতিবাচক সমাধানের দিকে, যার লক্ষ্য হবে ইরান ও পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা। কিন্তু পাকিস্তানের অব্যাহত চেষ্টাতেও কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। দুপক্ষের মধ্যে কিছু মত পার্থক্যকে কেন্দ্র করে বারবারই অমীমাংসিত থাকছে আলোচনার উদ্যোগ। যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধগুলো সবশেষ কোন কোন ইস্যুতে এসে বাধা পড়ল? ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি চুক্তির প্রধান বাধা ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক। স্বভাবতই এতে রাজি নয় ইরান। ভাষ্য, এটি তাদের অধিকার। যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথা ইরানের হাতে মজুদ থাকা ইউরেনিয়াম। ইরানের দাবি, সবশেষ পাইলট উদ্ধারের অভিযানের নামেও ইউরেনিয়াম লুট করতে চেয়েছেন ট্রাম্প। ইরানের 400 কেজি ইউরেনিয়ামের পুরোটাই নিজেদের হেফাজতে নিতে চায় ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করছে তেহরান। আরেক বড় ইস্যু হরমুজের নিয়ন্ত্রণ। ইরানে নৌ অবরোধের নামে যুক্তরাষ্ট্র মূলত হরমুজে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যাতে কোনো ছাড় দিতে রাজি নয় ইরান। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলেও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়ছে না তেহরান। ইরানের অন্যতম দাবি তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে জব্দ থাকা প্রায় $2000 কোটি অর্থ ফেরত পাওয়া। শুরুতে শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্র এতে রাজি হয়েছে, কিন্তু এটি এখনও অমীমাংসিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া এই যুদ্ধের ক্ষতিপূরণ ইরানের আরেক দাবি। এই যুদ্ধে ইরানের ক্ষতি অন্তত $27,000 কোটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুদ্ধের সহায়তাকারী হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে এই অর্থ দাবি করছে ইরান। ইফাতিরা, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড। দীর্ঘ 2 দশক পর পৌর নির্বাচনে ভোট দিতে পেরে খুশি ফিলিস্তিনিরা। শনিবার অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালা ও অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। নির্বাচিত নতুন জনপ্রতিনিধিরা আবারও গাজাকে গড়ে তুলবেন, এ প্রত্যাশা তাদের। ধ্বংসস্তূপ আর কঠিন বাস্তবতার মাঝেও প্রথমবার ভোট দেয়া গাজা বাসিন্দাদের কাছে এই ব্যালট যেন এক নতুন বার্তা।
أنا اليوم انبسطت طبعا إني أنا قدرت أصوت وأنتخب وأحط صوتي ভোট দিতে পেরে আমি ভীষণ খুশি। কাঠের ব্যালট বাক্স দেখে অবাক হয়েছি। কলমটিও ছিল সাধারণ ফেল্ট টিপ কলম, কিন্তু তারপরও ভোট তো দিতে পেরেছি। আমরা ভোট দিতে চাই, আবার শূন্য থেকে গাজাকে গড়ে তুলতে চাই। نعمل غزة من أول وجديد ونعيد إعمارها من أول وجديد। আড়াই বছরের ইসরায়েলি বর্বরতা ও ধ্বংসযজ্ঞের পর এই নির্বাচন পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখবে বলেই বিশ্বাস গাজাবাসীর। قدرت أنتخب الأشخاص اللي أنا شايفهم مناسبين لهذا المنصب وإن شاء الله আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি পুরো উপত্যকায় নির্বাচন হবে আর পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখন আবার উন্নয়ন হবে। والدور والشوارع المكسرة ونشوف إن شاء الله مدننا أحسن। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ প্রশস্ত ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা জানালো নির্বাচন কমিটি। বিশ্বের জানা উচিত যে আমরা এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ প্রশস্ত করতে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাই। প্রায় 2 দশক পর শনিবার থেকে শুরু হয় গাজার স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। একদিনে 12 জনকে হত্যার পর আজ আরও 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ভোরে গাজার শহরের দক্ষিণ পূর্বের জয়তুন এলাকায় ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। চিকিৎসা সূত্র বলছে এলাকাটিতে সাধারণ মানুষের জটা লক্ষ্য করে আক্রমণ করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে এক পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 814 জনে, আহত 2500-এর বেশি। এদিকে পশ্চিম তীরের বেথেলহামের দক্ষিণে অবস্থিত টুকো শহরের কয়েকটি রাস্তায় মাটির বাঁধ দিয়ে তা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি নিকটবর্তী খাইর বেইত আল দেইর গ্রামের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে দখলদাররা। ফিলিস্তিনি গণমাধ্যম ও ওয়াফা নিউজ জানিয়েছে শহরের প্রধান প্রবেশপথগুলো মাটির স্তূপ দিয়ে বন্ধ করে দিচ্ছে ইসরায়েল। এর ফলে বেথেলহাম শহরের কেন্দ্রে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ছে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার নিহত হয়েছে 4 জন। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ পর্যন্ত বাড়ানো হলেও হামলায় এখনও চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আল শাকিফ শহরে একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের 2টি পৃথক হামলা চালানো হয়, এতেই নিহত হয় 4 জন। এছাড়া বিনোদ জবেল শহরের একটি ভবনেও হামলা চালানো হয়। একই শহরে হিজবুল্লাহর 6 সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ। 2 মার্চ থেকে ইসরায়েলি হামলার এখন পর্যন্ত 2496 জন নিহত এবং 7719 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও এ ধরনের হামলা যুদ্ধবিরতিকে অর্থহীন করে তুলছে বলে অভিযোগ হিজবুল্লাহ গোষ্ঠীর। হিজবুল্লাহ সংসদ সদস্য আলী ফাদ বলেন, এসব হামলার কারণে হিজবুল্লাহ প্রতিশোধ নেয়ার অধিকার রাখে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শনিবার আবুধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নিরাপত্তা উদ্বেগ, অর্থনৈতিক স্বার্থ, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব গুরুত্ব পায় আলোচনায়। এর আগে 20 এপ্রিল সৌদি আরব সফর করেন অজিত দোভাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এই সফর করেছেন তিনি। সফরের সময় জ্বালানি ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সহ সৌদি আরবের শীর্ষ নেতা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলা করা। পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো সহ একাধিক শহরে যৌথ হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এতে প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। আহত হয়েছেন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য সহ অন্তত 16 জন। শনিবার দেশটির সেনাবাহিনী জানায় অজ্ঞাত সন্ত্রাসী একাধিক গোষ্ঠীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনায় আক্রমণ চালিয়েছে। তবে এই পরিস্থিতি এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে জানিয়েছে সেনাপ্রধান। শুধু রাজধানী নয়, মালির সেভার ও উত্তরাঞ্চলের কিদাল ও গাও শহরে হামলা চালায়। বামাকো থেকে প্রায় 15 কিলোমিটার দূরের মদিভো কেইতা বিমানবন্দর এলাকাতেও
ভারী অস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলের গুলির শব্দ শোনা গেছে। হামলার পেছনে কারা জড়িত তা নিশ্চিতভাবেই কিছু জানায়নি দেশটি। তবে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল মালিতে আল কায়দা ও ISIL সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 40 জন, যাদের বেশিরভাগ অবস্থায় গুরুতর। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের কৌকা প্রদেশের প্যান আমেরিকা হাইওয়েতে এ হামলা হয়। এ হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী FARC গেরিলা গ্রুপকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে তাদের তরফে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনার একদিন আগেই কালিশ শহরে আরেকটি পৃথক হামলার ঘটনা ঘটে। একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে FARC বিদ্রোহীরা। এক বাস ভর্তি সিলিন্ডার ওই ঘাঁটির কাছে রেখে গিয়েছিল তারা, তবে বিস্ফোরণ ঘটেনি। চার বছর ধরে চলছে সুদানের সংঘাত। জাতিসংঘের হিসাবে এই সময়ে বাস্তুচ্যুত হয়েছে 1,30,00,000-এর বেশি মানুষ। নেই খাবার, ফলে পশু খাদ্য খেয়ে বাঁচার চেষ্টা করছেন অনেকে। 2023 সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই দেশটিতে মানবিক সংকট তীব্র হচ্ছে। জাতিসংঘের তথ্য মতে শুধুমাত্র 2023 সালে প্রায় 69 লাখ সুদানি চরম দারিদ্র্যের মধ্যে পড়েছে। বর্তমানে দেশটির প্রায় 70% মানুষই দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যেখানে যুদ্ধের আগে এই হার ছিল 38%। শরণার্থী শিবিরগুলোতে কূপ থেকে পানি পাওয়া গেলেও অন্যান্য মৌলিক সেবার অভাব চরম। বাজারে মিলছে না নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, যা পাওয়া যায় সেগুলোর দামও চড়া, ফলে অপুষ্টির ঝুঁকি বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে চলমান সংঘাতের কারণে সুদানের অর্থনীতি প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা ভয়াবহ সেবা সংকটে ভুগছি। কেবল কূপ থেকে পানি পাওয়া ছাড়া এখানে আর কোনো সেবা নেই। আমাদের শিশুরা শিক্ষা পাচ্ছে না, আর আমি একজন নার্স হলেও কোনো কাজ পাচ্ছি না। মানুষের জন্য জীবন এখানে অত্যন্ত কঠিন। যদি আমাদের কাছে টাকা না থাকে তাহলে আমরা কি করব? আমরা কি অনাহারে মারা যাব? এখানে বাজার থেকে আটা পুরোপুরি উধাও হয়ে গেছে। এরপর আটা আরও দামি ও অপ্রাপ্য হয়ে পড়েছে। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।